সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে বাংলাদেশ এবং ভারত প্রাগৈতিহাসিকভাবে এই দুটি দেশের মানুষের মধ্যে একটা বন্ধন আছে। বন্ধনটা কিসের বন্ধন? দেখেন, বাংলাদেশের মানুষের চেহারা, মানুষের আচরণ, মানুষের খাদ্য অভ্যাস, মানুষের পোশাক এবং পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ অংশটি, তাদের চেহারা, তাদের খাদ্য অভ্যাস এবং তাদের যে রীতিনীতি এবং কালচার, একমাত্র ধর্ম ব্যতিরেকে সবকিছু প্রায় সমান। কেন সমান? দেখেন যে নৃতাত্ত্বিকভাবে, যেমন আপনি অস্ট্রেলিয়ার মানুষ যদি দেখেন, তারাও ইংলিশ, হোয়াইট হোয়াইট মানুষ, আমেরিকার মানুষ তারাও হোয়াইট। তাদেরকে দুজনকে, আমেরিকান, অস্ট্রেলিয়ান এবং কানাডিয়ান মানুষকে একসাথে বসলে আপনি কিন্তু মার্ক করতে পারবেন না যে কোনটি অস্ট্রেলিয়ার, কোনটি আমেরিকার, কোনটি কানাডার। কেন পারবেন না? কারণ তাদের এথনিসিটি একই রকমের, এরিয়ান ব্লাড। এখন আর আমাদের যে ভারতবর্ষের, বিশেষ করে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, যেটা পূর্ববঙ্গ এক সময় পাকিস্তানের অংশ ছিল, পূর্ব পাকিস্তান হিসেবে, পরবর্তীতে বাংলাদেশ হলো, এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশের এপার এবং ওই পারের মানুষ, পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, গোদাবরা, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, এই যে নদীগুলো, এই নদীগুলো কিন্তু পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলে বয়ে চলছে। এই নদীর অববাহিকায় যে জনবসতি গড়ে উঠছে, তাদের খাদ্য অভ্যাস, তাদের কালচার, তাদের রীতিনীতি, তাদের জীবনধারা প্রায় একই রকম। তো রাষ্ট্র যখন দুটি হলো, তখন কিন্তু দুটি রাষ্ট্র আলাদা আলাদাভাবে সীমারেখা চিহ্নিত হয়েছে। এটা ভৌগোলিক সীমারেখা। কিন্তু মানুষের যে জীবনের সীমারেখা, মানুষের যে সংস্কৃতির সীমারেখা, এটা কিন্তু রাষ্ট্র দিয়ে আপনি পার্থক্য করতে পারেন না। এটা পার্থক্য হয় না। তো এই বাংলাদেশ যখন 1971 সালে যখন যুদ্ধ সংগঠিত হয়, তখন এই বাংলাদেশের মানুষ প্রায়, কেউ বলে 3 কোটি, কেউ বলে 2 কোটি, নিদেন পক্ষে 1 কোটি। একেবারে 1 কোটির নিচে কেউ বলে না। তো আমি যদি মাঝামাঝি আসি, তাহলে 1.5 কোটি, 15 মিলিয়ন। এই 15 মিলিয়ন পিপল 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতবর্ষে আশ্রয় গ্রহণ করেছিল এবং 9 মাস তারা ভারতবর্ষের বিভিন্ন বন্দি শিবিরে, আশ্রয় শিবিরে তারা আশ্রয় নিয়েছে। ভারত তাদেরকে অন্ন দিয়েছে, বস্ত্র দিয়েছে, খাবারের সাহায্য সহযোগিতা যা যা দরকার তারা দিয়েছে। এর বাইরে ভারতে আশ্রয় নিয়েছিল আমাদের 2 থেকে 3 লক্ষ গেরিলা বাহিনী, আমাদের আর্মি, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, যেগুলা পূর্ব পাকিস্তান অংশে ছিল। তারা পশ্চিম পাকিস্তানের থেকে ইস্তফা দিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর একটা অংশ ভারতে গিয়ে ট্রেনিং নিয়েছে। তো ইন্ডিয়া আমাদেরকে অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, আর্মিদের খাওয়ারের ব্যবস্থা দিয়েছে। আপনারা জানেন 10 এপ্রিল মুজিবনগরে একটি সরকার হয়েছে, 17 এপ্রিল যেটি শপথ নিয়েছে, সেই সরকার কুষ্টিয়ার বৈদ্যনাথ তলার আম্রকাননে তারা শপথ নিয়েছিল, যেটাকে এখন মুজিবনগরের সরকার বলে। সেখান থেকে তারা কিন্তু তাদের কোনো হেডকোয়ার্টার ছিল ভারতে। তো এই ভারতের থেকেই এই সরকার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতা এনেছে। ভারত মূলত আমাদের মূল সাহায্যদাতা ছিল। তাদের সহযোগিতায় বাংলাদেশে 9 মাস রক্তক্ষয়ী যে মুক্তি সংগ্রাম চলে, ভারত থেকে সেনারা আসতো, এসে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে অপারেশন চালিয়ে আবার তারা ভারতে ফিরে যেত। প্রথম দিকে এভাবেই চলেছে। পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন অঞ্চল দখল করতে করতে 1971 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে রূপ লাভ করেছে। বাংলাদেশের এই স্বাধীনতার জন্য ভারতের 17,000 সেনাবাহিনী জীবন দিয়েছে। কারণ ভারত সমর যুদ্ধে সরাসরি বাংলাদেশের সাথে পাকিস্তানের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। ভারত যদি অংশগ্রহণ যুদ্ধে না করত, আমরা হয়তো তারপরও যুদ্ধে জয়লাভ করতাম। তবে কত বছর যুদ্ধ করতে হতো আমরা সেটা জানি না। কিন্তু ভারতের অংশগ্রহণের ফলে, ভারতের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার ফলে, জলসীমা বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তান সত্যিকার একটা বিপজ্জনক অবস্থায় পড়েছিল এবং 93,000 সেনা নিয়ে শত্রু সেনা 1971 সালের 16 ডিসেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে বাংলাদেশের
লাল সবুজের পতাকা সত্যিকার অর্থে একটা জাতির পতাকা হিসেবে রূপ লাভ করেছে। তারপর বাংলাদেশে সবসময় কিন্তু আওয়ামী লীগের সরকার থাকেনি। মাত্র ৩ বছর পরে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবসময় বলে ভারতকে আওয়ামী লীগের দালাল বলছে, ভারতকে মালাউনের দেশ বলছেন, ভারতকে নানানভাবে গালি দিচ্ছেন। কিন্তু ভারত কোন রকমের কিছুই ১৯৭৫ সালে করেনি বা করার সামর্থ্য রাখেনি। আপনারা যেভাবেই বলতে চান। কিন্তু তারপরও ভারতের বিরুদ্ধে বিষোদগার। তারপর টানা ২১ বছর কারা শাসন করল? প্রথমে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে বেগম খালেদা জিয়া। অর্থাৎ ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সালের জুন পর্যন্ত এই ২১ বছর সময় কিন্তু আওয়ামী লীগ বিরোধী যে শক্তি, সেই শক্তিটাই কিন্তু বাংলাদেশের ক্ষমতায় ছিল। তাদের সাথেও কিন্তু ভারতের লেনদেন চলেছে, ব্যবসা-বাণিজ্য চলেছে। প্রতিবেশী হিসেবে সবসময়ই কিন্তু বিভিন্ন ফোরাম হয়েছে। যেমন জিয়া রহমান সরকার আসার পরে ভারতকে নিয়ে সার্কও করলেন তিনি। তাহলে আপনি দেখেন যে বাংলাদেশে মানুষের মধ্যে যে একটা ধারণা দেওয়া হয়েছে যে ভারত আওয়ামী লীগের বন্ধু, বাংলাদেশের বন্ধু নয়। এটা যে কত বড় মিথ্যা, এটাকে প্রতীয়মান করার জন্যই বলছি। যে বাংলাদেশে বঙ্গবন্ধু ৩ বছর পর ২১ বছর টানা আওয়ামী লীগ বিরোধী সরকার ক্ষমতায় ছিল। যারা ন্যারেটিভে ভারত বিরোধিতা করে তারাই কিন্তু ক্ষমতায় ছিল। কিন্তু ভারত কোনোদিনও বাংলাদেশের ১ ইঞ্চি জায়গার উপরেও কোনোভাবে প্রভাব বিস্তার করে। ইন্দিরা মুজিব যে চুক্তিটি হয়েছিল, এই শেখ হাসিনা ক্ষমতা আসার পর দীর্ঘদিন পর এই নরেন্দ্র মোদীর সরকার সেই ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে এই ৩ বিঘা করিডোর মানে আঙ্গরপোতা, দহগ্রাম, বেরুবাড়ি এই অঞ্চলটা নিয়ে যে সমুদ্র মানে আমাদের যে সীমান্ত সমস্যা ছিল, এই সমস্যাটির সমাধান তারা করে দিয়েছে এবং ১৫০০ হেক্টর জমি বাংলাদেশের মানচিত্রে বেড়ে গেছে ওটার ফলে। অর্থাৎ ভারতের ১৫০০ হেক্টর জমি কমে গেছে আর বাংলাদেশের ১৫০০ হেক্টর জমি বেড়ে গেছে। তারপরে আমাদের যে এই তালপট্টি অঞ্চলে ২৫,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ে একটা ডিসপিউট ছিল। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় এই শেখ হাসিনার যুগে ১৪-১৫ সালের দিকে আমরা এই হেগে, নেদারল্যান্ডের হেগে এটার একটা আরবিট্রেশনে গিয়েছি। ইন্ডিয়া মেনে নিয়েছে। আমরা পেয়েছি ২১,৫০০, ভারত পেয়েছে ৪,৫০০। আমরা কিন্তু পিসফুল সেটেলমেন্ট করেছি। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো তখন ২৫ বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তি আমরা করেছি, যেটা নবায়নযোগ্য। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, এই সম্পর্কে ভারত কিন্তু কখনো নেতিবাচক কোনো কাজ করেনি। তারপরেও আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মানে রাজনীতিতে একটা ভারত বিরোধী ন্যারেটিভ আছে। দেখেন, দেশপ্রেমিক হতে হলে এটা সত্য মনে হয় এটা যে ভারত বিরোধিতা করতে হবে। অথচ এই দেশটার জন্মের সাথেই ভারতের সম্পর্ক, ভারতের দান, ভারতের অনুদান, ভারতের ত্যাগ এবং ভারতের ডিপ্লোমেসি। কিন্তু আপনি তারপরেও ভারতকেই গালি দিতে হচ্ছে। কেন? বাংলাদেশে কেন এই ভারত বিরোধিতা, কেন এই রূপটা? এটার কিন্তু শেকড়টা আরো একটু দূরে। কোথায় শেকড়টা? ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন আপনি জামাত ইসলামের যে পত্রিকাটি ছিল, ওই পত্রিকাটি আপনি একটু খুলে দেখেন। সেখানে দেখবেন প্রতিদিন জামাতের ৪ জন মন্ত্রী ছিল, যে প্রাদেশিক পশ্চিম মানে পূর্ব পাকিস্তান যুদ্ধের সময় যে শাসন হতো, জামাতের এমপি মন্ত্রী ছিল সেখানে ৪ জন। ওরা এই দেশটাকে তখন চালাতো পাকিস্তানি হানাদারদেরকে দিয়ে। তো তখন প্রতিদিন ওই পত্রিকায় বলা হতো, মুক্তিযোদ্ধাদেরকে বলা হতো ভারতের দালাল, ভারতের চর, মানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কর্মী। এবং তাহলে দেখেন ১৯৭১ সালে মৌলবাদীরা, বাংলাদেশ বিরোধীরা, পাকিস্তানপন্থীরা যে ন্যারেটিভটা দিত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই ন্যারেটিভটা কেন আমাদের সমাজে এখনো টিকে আছে? এর কারণ হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়ে ১৯৭০-এর নির্বাচনে বাংলাদেশের ৩০% মানুষ বঙ্গবন্ধুর নৌকা মার্কার বিরুদ্ধে, অর্থাৎ পাকিস্তানের
পক্ষে ভোট দিয়েছিল, 6 দফার বিরুদ্ধে ভোট দিয়েছিল। তখন এই 30% ভোট পরবর্তীতে বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন হলো, তখন তো একটা দেশ যখন স্বাধীন হয়, পাকিস্তান বিরোধী তো আন্দোলন আর নেই। দেশের ভিতরে দলে দলে উপদলে মানুষ ভাগ হয়েছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিমার্গেশন হয়েছে, সৈনিক কিছু বাহিনী হয়েছে, রাশিয়ান বাহিনী হয়েছে, এরকম অনেক হয়েছে, যার কারণে ওই 30 ভাগের সাথে আরো 10 ভাগ গিয়ে 40 ভাগ হয়েছে। এখন বাংলাদেশ একটি ধর্মপ্রবণ দেশ। এই ধর্মপ্রবণ যে মোল্লারা হাটে মাঠে ঘাটে ওয়াজ, একমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোনো দেশে কিন্তু, ও নাইজেরিয়াতেও আছে, মানে ওই অশিক্ষিত পশ্চাৎপদ যেসব রাষ্ট্র আছে তার মধ্যে আমরা একটা। এই আমাদের দেশেও এই মোল্লাদের ওয়াজ প্রতিদিন আপনার হাটে মাঠে ঘাটে যে ওয়াজ হয়, এই ওয়াজগুলাতে 90% বিদ্বেষ ছড়ানো হয় ভারতের বিরুদ্ধে এবং মগজ ধোলাই করা হয়। আপনি জানেন বাংলাদেশে স্কুলের সংখ্যা যে পরিমাণে আছে, যদি আপনি মাদ্রাসা, এতিমখানা, ইবতেদায়ী, হাফিজি এগুলাকে যদি অ্যাড করেন, তো স্কুলের চাইতে এটা বেশি। এখন স্কুল হচ্ছে মানে পজিটিভ একটা ধারা। মানুষকে ধর্মীয় চেতনায় বা ধর্মীয় চিন্তায় বড় করা হয় না, বড় করা হয় যে মানুষ হিসেবে ট্রিটমেন্ট দিয়ে। আর মাদ্রাসাগুলাতে কি করা হয়, মাদ্রাসাগুলাতে জন্মের পর থেকে এই যখন মাদ্রাসায় যায় সেদিন থেকে তার ভিতরে একটা মৌলবাদী চেতনা ঢুকানো হয়, তার ভিতরে একটা মানে সাম্প্রদায়িক চেতনা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই সাম্প্রদায়িক চেতনার ফলে তার কাছে ভারতকে কখনো বন্ধু মনে হয় না। ভারতকে বন্ধু না মনে হইয়া তাকে বন্ধু মনে হয় ইরানকে, ওই তুর্কিকে। কেন? কারণ তারা মুসলমান। তারা যদি ছুরিও মারে, বলবে যে এটা ইসলামের প্রয়োজনে দরকার ছিল সেই জন্য মেরেছে। আর ভারত যদি ছুরিও না মারে, তারপরও না, এরা খারাপ, এরা তো জাহান্নামী। তো এই যে আমাদের দেশে ভারত বিরোধিতার মূল কারণ এটা। মূল কারণ যদি এইটা না হতো, তাহলে দেখতেন যে আওয়ামী লীগও ভারত বিরোধী হয়ে যেত। কেন? কারণ হয়ে যেত এই কারণে যে আসলে ভারত খারাপ। কিন্তু সেটা তো নয়। আওয়ামী লীগ যারা করে, প্রগতিশীল রাজনীতি যারা করে, তারা কিন্তু ভারত বিরোধী নয়। কারণ ভারতে আপনি দেখেন, পাকিস্তান এবং ভারতের জন্ম 1 মিনিট আগে পরে। প্রথম 1 মিনিট আগে পাকিস্তানের জন্ম হয়েছে, 1 মিনিট পরে ভারত তাদের স্বাধীনতা ঘোষণা করেছে। তার মানে হচ্ছে একই দিনে জন্মগ্রহণ করার পর এই 75 বছর 80 বছর সময়ের ভিতরে পাকিস্তান আজকে কোথায়? পাকিস্তানে কোনো গণতন্ত্র নেই। এই 75 বছর 80 বছর সময়ের ভিতরে একজন রাষ্ট্রপ্রধান, অর্থাৎ এই একজন প্রধানমন্ত্রী তার 5 বছরের টেনিউর কমপ্লিট করতে পারেননি। এটা হিস্ট্রি। গণতন্ত্র সে তো আকাশে এখনো। সমাজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। 2 ভাগ হয়ে 1 ভাগ বাংলাদেশ, 1 ভাগ পাকিস্তান। এখন বেলুচরা আবার স্বাধীনতার জন্য বিশাল আন্দোলন করছে। 2 দিন আগে দেখলাম যে একটি এই ট্রেনে যুদ্ধ হলো। তো এই জন্য বলছি যে পাকিস্তান আর ভারত, এই দুইটা রাষ্ট্রকে পাশাপাশি ভাবে আপনি এক করে দেখতে পারেন না। পাকিস্তান আফগানিস্তানে গিয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে। তার মানে কি পাকিস্তান যেখানে যাবে সেটা ধ্বংস হবে। এখন আমরা তাহলে কি পাকিস্তানের বন্ধু হব না ভারতের বন্ধু হব? দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, পাকিস্তানের সাথে তো আমাদের সেই সম্পর্ক নেই। আমাদের যে এথনিসিটি, চেহারা, আমাদের যে খাদ্যাভ্যাস সবকিছু ভারতের সাথে যায়, পাকিস্তানের সাথে যায় না। তাহলে পাকিস্তান আমাদেরকে দেওয়ার মতো কিছুই নেই। যেমন আমাদের মোল্লারা আজকাল দেখলাম, ওই যে করুণা মাওলানা, ওই ইব্রাহিম ইব্রাহিম সে উর্দুতে বাত করতেছে, মানে আলাপ আলোচনা চলছে উর্দুতে। তার মানে কি, তিনি যখন খুব মুডে থাকেন তখন তিনি উর্দুতে বাত করেন, বাতচিত করেন আর কি। তার মানে কি, তিনি তখন মানে তিনি যে পাকিস্তান প্রেমী সেটা দেখাইতে চান যে উর্দু কিন্তু ইসলাম ধর্মের কোনো ভাষা নয়। কোরআন শরীফ উর্দুতে লেখা হয়নি, কিন্তু তারপরেও উর্দুতে উনাদের কথা বলতে, উর্দুতে মানে একটু ওয়াজ করতে উনাদের খুব ভালো লাগে, শেরগুলা বলে। কারণ কি, এটা হচ্ছে পাকিস্তান প্রীতি, ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না। কিন্তু আমাদের সাথে যে সম্পর্ক ভারতের, পশ্চিমবঙ্গের, সেটা নারীর সম্পর্ক। এটা একটা দেশ ছিল, এটা একটা টেরিটরি ছিল। তাই ভারতের সাথে আমাদের যে অর্থনৈতিক সম্পর্ক, সে বিষয়টাকেও কিন্তু একটু অন্যভাবে দেখার প্রয়োজন আছে। প্রয়োজনটা কি? আমরা ভারত থেকে কি কিনে আনি? তেল, চিনি, লবণ, ডাল, ছোলা, মসুর, চাল।
এইগুলা আপনি অন্য কোনো জায়গা থেকে আনতে পারবেন না এত কম দামে, এত কম সময়ে। হ্যাঁ, আফ্রিকা, এই ল্যাটিন আমেরিকার কিছু দেশ বা এশিয়ার আরো অন্য দেশ আছে যারা এগুলো বিক্রি করে, কিন্তু সেখান থেকে পরিবহন করে এনে আমরা ওই দামে আর পাই না, ওই সময়ে আর পাই না। তাই আমাদের প্রয়োজনে কিন্তু ভারতের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। এক, দ্বিতীয়ত আমরা যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং বিক্রি করি, আমাদের 60 বিলিয়ন ইউএস ডলার, 64 বিলিয়ন ইউএস ডলার আমরা প্রতি বছর আয় করি বিদেশ থেকে। এই গার্মেন্টস এর সুতা, এই গার্মেন্টস এর তুলা, এই গার্মেন্টস এর কাপড়, অর্থাৎ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এ আমাদের শুধু শ্রমিক শুধু কাটার কাজ আর সেলাইয়ের কাজ করে, আর এটার সাথে যাবতীয় যত কিছু আছে সবকিছু ভারত থেকে মূলত আসে, কিছু কিছু চায়না থেকেও আসে। এখন ভারত থেকে যদি আপনি আনেন, সেটার যে ভ্যালু পড়ে, সেটার যে মূল্য পড়ে, চায়না থেকে আনলে আপনি তার চেয়ে 10% থেকে 20% খরচ বেশি পড়ে। এর দুইটা কারণ, একদিকে হলো চায়নার মানুষের মাথাপিছু আয় বেশি, জীবনধারা ভারতের চাইতে উন্নত, যার কারণে চায়না ভারতের মতো কম দামে দিতে পারে না। এক, দ্বিতীয়ত হচ্ছে চায়নার সাথে আমাদের যে দূরত্ব, এই দূরত্বের কারণে চায়না থেকে শিপমেন্ট হয়ে আসতে আমাদের দেশে 10 থেকে 15 দিন লাগে, আর ভারত থেকে আসতে লাগে 3 দিন। তাহলে আপনার 3 দিনের ট্রাভেল কস্ট আর 15 দিনের ট্রাভেল কস্ট, এটা আপনি বুঝতেই পারছেন। তাহলে চায়না থেকে যদি আমরা এই কাঁচামালগুলো আনি, তাহলে আমাদের খরচ বেড়ে যায় 15% থেকে 20%। এই 15-20% যদি আমাদের কস্ট বেড়ে যায়, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যে এই পুরো পৃথিবীকে এই কাপড় চোপড় বিক্রি করবেন, এই কাপড়গুলার দাম তখন আপনার বেড়ে যাবে। আপনার কাপড়ের দাম যদি বেড়ে যায়, তখন পাকিস্তান, টার্কি এবং চায়না আরো কম দামে দিবে, ভিয়েতনাম কম দামে দিবে, শ্রীলঙ্কা কম দামে দিবে, তাহলে আপনার থেকে নিবে কেন? সুতরাং আমাদের প্রয়োজনেই আমরা কিন্তু ভারত থেকে আনি, যার কারণে আমরা প্রায় 10 বিলিয়ন ইউএস ডলার প্রতি বছর ভারতের কাছ থেকে আমদানি করি, কিন্তু রপ্তানির পরিমাণ 1 থেকে 2 বিলিয়ন। কেন? কারণ হচ্ছে আমরা রপ্তানি কি করব? আপনার কি আছে বাংলাদেশে রপ্তানি করার মতো? কি আছে যেটা ভারতের কাছে আপনি রপ্তানি করবেন? আপনি উড়োজাহাজ বানান, হেলিকপ্টার বানান, নাকি তুলা উৎপাদন করেন, নাকি আপনার উদ্বৃত্ত ধান আছে যে আপনি ধান বিক্রি করবেন, চাল বিক্রি করবেন, গম বিক্রি করবেন? না, বাংলাদেশ অতি জনসংখ্যার একটি দেশ। আমাদের মূলত দুইটা জিনিস বিক্রি করি আমরা, একটা হলো জনসম্পদ পৃথিবীর বিভিন্ন দেশে, আরেকটি হচ্ছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং। তো এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংটার যে আমরা বিদেশে বিক্রি করি, এটার মূল যে কাঁচা মাল, সেটা ভারতের উপরে আমরা নির্ভর করি। আমরা যদি ভারতকে বাদ দিয়ে অন্য কোনো দেশ চাই, সেটা হতে পারে চায়না, সেটা হতে পারে টার্কি। টার্কি তেমন দিতে পারে না, চায়নাই দিতে পারে। চায়নার সে কাঁচামাল আছে, আমেরিকার সে কাঁচামাল আছে, ব্রাজিলের সে কাঁচামাল আছে। আমেরিকা থেকে, চায়না থেকে, ব্রাজিল থেকে আনার সময় যে পরিমাণ কস্ট হয়, সেটা আর আমাদের জন্য বিজনেস ইফিসিয়েন্সি মানায় না, সেটা হয় না আমাদের। তাই আমাদের মোল্লারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওয়াজে বলে না। তারা সবসময় শুধু একটা জিনিসে বলে, সেটা কাফেরের দেশ, মালাউনের দেশ, হিন্দুর দেশ। কিন্তু এই হিন্দুর দেশ যুদ্ধের সময় আমার নারীদেরকে যখন আরেক মুসলমান পাকিস্তানে দর্শন করছিল, তখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই হিন্দু ইন্ডিয়ানরাই এসে আমাদের পাশে দাঁড়িয়েছিল। তাই আমি বলবো, এই অকৃতজ্ঞ মোল্লাদেরকে বিচার এই জমিনেও হবে, পরজগৎ যদি সত্যিকার বলে, আল্লাহ যদি সত্যিকার তাদেরকে বিচার করে, সেই বিচারও তাদের হবে। কারণ তারা বেশিরভাগে মুনাফেক। এই মুনাফিকের কারণে তাদের বুক এবং মুখ সমান না। আজকে যা বলে, কালকে আর উল্টাটা বলে। মনে যা বিশ্বাস করে, মুখে তা বলে না। আর মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে না। এই ভারত বিরোধিতা, এই বিষ বাষ্প চড়ানোর কাজে তারা যে পরিমাণ সময় ব্যয় করে ইসলাম প্রচারের জন্য, ইসলামকে মানুষের জীবনে বাস্তবায়িত করার জন্য, তার 1/5 সময়ও তারা ব্যয় করে না। আসুন, ভারত বিরোধিতা নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা চাইলেই বাংলাদেশটাকে অন্য কোনো জায়গায় সেট করতে পারবো না। আমরা এই বাংলাদেশটাকে উন্নয়ন করতে হলে, এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বভাবাপন্ন আচরণের মাধ্যমে আমরা
সামনের দিকে নিয়ে যাই। আপনারা জানেন আমাদের এই নদীমাতৃক দেশ, আমাদের কৃষি প্রধান দেশ। এই কৃষির মূল ভিত্তি হচ্ছে পানি। এই পানির যে আমাদের 54টি নদী, এই 54টি নদী উজান হচ্ছে ভারতে। এই ভারত যদি এই পানি বন্ধ করে দেয়, আপনার কোনো কিছু করার নেই। কারণ জাতিসংঘের একটা প্রতিষ্ঠান আছে যেটাকে বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, মানে আন্তর্জাতিক নদী কমিশন। নদী এটাতে যে একটা কনভেনশন আছে, রিভার কনভেনশন। সেখানে যদি ২টা রাষ্ট্রের মধ্যে কোনো অভিন্ন নদী নিয়ে সমস্যা হয়, তাইলে কমপ্লেইন করা যায়, বিচার চাওয়া যায়। তবে ২টা রাষ্ট্র সিগনেটরি স্টেট হতে হয়। বাংলাদেশ একটি সিগনেটরি স্টেট, কিন্তু ভারত সিগনেটরি স্টেট না। সুতরাং বাংলাদেশের সাথে যদি কোনো বিরোধ দেখা দেয় নদী নিয়ে, পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাইয়া, যে কোনো নদী নিয়ে, আপনি কিন্তু আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হইতে পারবেন না। কারণ ভারত সিগনেটরি স্টেট না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে, আমাদের মানুষকে, আমাদের মোল্লাদেরকে বুঝতে হবে আমাদের এই পানি, আমাদের এই নদীমাতৃক বাংলাদেশে ভারতের সাথে সহযোগিতার ভিত্তিতে, মানে সৎ প্রতিবেশী, ভালো প্রতিবেশী হিসেবে আমাদের ছেলেমেয়েদের প্রাণে মনে ভারত সম্পর্কে নেতিবাচক নয়, ইতিবাচক একটা ভাবমূর্তি যদি তৈরি করা যায়, তাহলেই কিন্তু এই বাংলাদেশ সামনের দিকে যাওয়ার সুযোগ পাবে। তা না হলে ভারতের সাথে যুদ্ধ করে আপনি কোনোদিন পারবেন না। কানাডার মতো একটি রাষ্ট্র, যেটি পৃথিবীর টপ 10 ধনী রাষ্ট্রের মধ্যে পড়ে, ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী রাষ্ট্র শক্তিশালী দেখে বলতেছে কি যে আমরা কানাডা আমাদের দেশের অংশ হয়ে যাও। ভারত কিন্তু সেটা কোনোদিন বলেনি, বলবেও না। কেন বলেনি? ভারত একটা সভ্য রাষ্ট্র, ভারত মনে করে না এরকম কথা বলা উচিত। আজকে 53 বছর ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কখনো হস্তক্ষেপ করেনি এবং করবেও না। তাই আসুন, শত্রুতা নয়, বন্ধুত্ব দিয়ে আমাদের প্রতিবেশীদেরকে জয় করি এবং বাংলাদেশকে, বাংলাদেশের নদীমাতৃক এই আবহাওয়াকে, এই পরিবেশকে আরো ত্বরান্বিত করতে আমরা একসাথে কাজ করি। ধন্যবাদ সবাইকে।